রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। আজ কত সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি তোমরা তো দেখেইছো। সাধারণত এতটা সকালে ঘুম থেকে আমি উঠি না, তো উঠেই আগে আমি আমার রোজকার কাজগুলো সেরে নিচ্ছি। এত সকাল সকাল ওঠার কারণ এটাই যে আজকে একটা ডকুমেন্টেশনের কাজে আমাকে কাকিনার বাড়িতে যেতে হবে। তো আজকে বৃহস্পতিবার, ঘরদোর মোছা, ঝাড় দেওয়া সমস্ত কিছুই তো থাকে, তোমরা জানোই যে সপ্তাহের এই দিনটা আমি ঘর মোছা কিছুতেই বাদ দিই না, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার। সেই কারণে 6টা নাগাদ উঠেছি। আর যা প্রচণ্ড গরম, যদি একটু তাড়াতাড়ি না বেরোই, মানে বেলা হয়ে যায় বেরোতে, তাহলে আরোই হয়তো কষ্ট হবে। অলরেডি এইটুকু কাজ করতে করতেই আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। তো গোটা বাড়ি ঝাড় দেওয়া মোছা মোটামুটি কমপ্লিট। শুধু সোনামার বাবার ঘরটাই বাদ পড়লো, যেহেতু ওরা ঘুমাচ্ছে। আমি যদি গিয়ে এখন কাজ করা শুরু করি তাহলে ওদের ঘুমটা ভেঙে যাবে। তো স্নান টানও হয়ে গেছে আমার। এবার আমি একটুখানি কিছু খেয়ে তারপরেই বেরিয়ে যাব। তো এত সকালে আর কী খাবো? আগের দিন সোনামা পুজো করেছিল, লোকনাথ বাবার পুজোর প্রসাদের কলা ছিল, একটু সেই কলাগুলো নিয়ে নিলাম। আর একটা হিমসাগর আম কেটে নিলাম, একটু ছাতু একটু মুড়ি দিয়ে মেখে, এটাই আমি আজকে খেয়ে চলে যাব। আর সকাল থেকে উঠে কাজ করছি বলে কিনা জানি না, আজকে এত সকালে উঠেছি, আমার খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তবে কি বলতো, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নেওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, মনটা খুব ভালো লাগছিল। আমি ওই 8:30 নাগাদ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। 8:40-এ আমার ট্রেন ছিল। এই সময়েই মনে হচ্ছে আমি ঝলসে যাচ্ছি। আর এই যে গাছগুলোর পাশ দিয়ে দিয়ে গা ঘেঁষে আরও যাচ্ছিলাম, যাতে ওদের শীতল ছায়াটা পাই। তো স্টেশন চত্বরেও পৌঁছে দেখলাম যে সারা স্টেশন রোদে একদম ঝাঁঝা করছে। আর লোক সংখ্যাও যে খুব বেশি এমনটা নয়, তবে প্রভুর কৃপায় কপাল গুনে একদম জানলার ধারে সিটটা পেয়ে গিয়েছিলাম, তাই একটুখানি ট্রেনের হাওয়ায় শান্তিতে যেতে পেরেছিলাম। টোটোতে উঠে আরও অস্থির করছিল আমার শরীর, কারণ জানোই টোটোতে উঠলেই বসে থাকতে হয় যতক্ষণ না প্যাসেঞ্জারে ভরবে। তবে কি, নিজের বাড়িতে এসে এই ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের বিছানায় ধপ করে বসে পড়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আর মজা আছে। তবে এসে আমি বেশিক্ষণ বসিনি। আগে ডকুমেন্টেশনের কাজগুলো সমস্ত কিছু করে আমি এখানে গুছিয়ে রেখে দিলাম, মেন যে কাজটার জন্য আসা। দেন মা এখানে আমাকে একটু লোকনাথ পুজোর প্রসাদ দিয়েছিল, যেটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপর অর্ধেকটা যখন খাচ্ছি তখন ভিডিও করলাম। এদিকে মা ইন্ডাকশানে ভাত বসিয়েছিল। আমার মা আমি না আসলে ইন্ডাকশান ইউজ করে না, কেন আমি জানি না। দেন এখানে সবজি কাটছিল রান্নাবান্নার জন্য। আর মেয়েদের বাপের বাড়ি আসলে যেটা হয়, নেই কাজ তো খই ভাজ। আমি এখানে বসে বসে মার সাথে বকর বকর করছিলাম। দুপুরবেলায় এত বেশি গরম ছিল যে আজকে কুলারটা চালাতে বাধ্যই হয়েছিলাম। তো কুলারের হাওয়াটা না আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর ঠান্ডা, মানে মনটা আর শরীরটা দুটোই যেন জুড়িয়ে যায়। তো আমার রিকোয়েস্টে মা এখানে আমার পছন্দের পটল আলুর তরকারি করেছিল। জানি অনেকেই নাক সিটকাবে, অনেকেরই পছন্দ নয় এই জিনিসটা, বাট আমার ভীষণ ভালো লাগে। কোনো জিনিস ভালো লাগে বললে মা সেটাকে ঠাসিয়ে দেয়, সেটাই করছিল, বারণ করলেও শুনছিল না। তারপরে আবার পেট ঠাসিয়ে খাওয়ার পর এখানে আমার জন্য এক বাটি টক দই রেখে দিয়েছিল, এটাও নাকি আমাকে এখন খেতে হবে। তো আমার তো পেট ভরে আইঢাই অবস্থা, কিন্তু টক দই জিনিসটার লোভ আমি আবার সামলাতে পারি না। তাই 8 ঘন্টা মতন বসে থেকে তারপর এখানে মা আমাকে টক দইটা খাইয়ে দিচ্ছিল। তো মাকে আমি বলছিলাম তুমিও একটু খাও। তো মা দই খাওয়ার পরে এই যে আমরা হাসাহাসিটা করছি, সেটা কেন তোমাদের বলি। মা দইটা খাওয়ার পর বললো, বাবা তোর টক দই তুই খা, আমার খাওয়ার কোনো দরকার নেই। তার কারণে আমি এটার মধ্যে বিট নুন মিশিয়েছিলাম, কিন্তু সেটা এত বেশি পরিমাণে মিশিয়ে ফেলেছিলাম যে পুরো নুনে কাটা হয়ে গিয়েছিল। পরে আমি সেটাকে আবার জল দিয়ে শরবতের মতন করে খেয়েছি। তারপরে দুপুরবেলা একটু কুলারের হাওয়ায় ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ঘুমাচ্ছিলাম। তারপরে মা আমার জন্য এখানে বানিয়েছিল হচ্ছে আম পোড়ার শরবত, যাতে এই গরমে লু না লাগে, লুটা কাটে। দেখো এই গরমেও কিন্তু আমি দুপুরের পর ভাত ঘুম দিয়ে মোটামুটি চোখটা ভালোই ফুলিয়েছি। তবে মা না আমের শরবতটা দারুণ বানিয়েছিল, টক টক মিষ্টি মিষ্টি, দারুণ লাগছিল। ওই শুক্রবার দিন যখন মামা বাড়ির থেকে বাড়িতে এসেছিলাম, তখনও মা আমাদের জন্য এই শরবতটা বানিয়ে রেখেছিল, কিন্তু এটা ওটা এত বেশি খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি। কিন্তু এই যে বলে কপালে থাকলে তোমার সেটা হবেই, আমার কপালে ছিল, সেই জন্য আবার আসাও হলো আর মায়ের হাতের শরবতটা খাওয়াও হলো। বিকেলবেলায় ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ফুটফুটি দিদি ইন্দু মাকে নিয়ে ছাদে উঠেছে, তো ওদের সাথে একটু গল্প করছিলাম। হাই, বলবি না? বলবি না? দেখতে পাবি নিজেকে কিন্তু আর কিছুক্ষণ পরে, বলবি কি না বল। এই যে আমাদের ছাদে ছাদে গল্প করার ব্যাপারটা, এটা কিন্তু আজকের নয়, একদম ছোটোবেলাকার। তারপর যখন আর সেই গল্পে সন্তুষ্ট হতাম না, ওর বাড়ি চলে যেতাম অথবা পাড়া ঘুরতে বেরিয়ে যেতাম। মা আর আমি একটুখানি ছাদে হাঁটতে হাঁটতে গল্প করছিলাম, কারণ আমি আর একটু সময়ের মধ্যে বেরিয়ে গেছিলাম। আমার 6:47-এর ট্রেন ছিল, বাট যখন বেরোচ্ছি তখন এত সুন্দর হাওয়াটা দিচ্ছিল আর চলে যেতে হচ্ছিল বলে একটু খারাপ তো লাগছিলোই, যেটা সবারই হয়ে থাকে।
তবে কি জানো, এই যে 2 দিন আগে মামা বাড়িতে ঘুরতে এসেছিলাম, সেখান থেকে বাড়ি এসেছিলাম, তখনও তো জানতাম না যে আবার 2 দিন বাদে আমাকে আসতেই হবে। বাট এই যে কখনো কখনো কি হয়, ভগবান এরকমই কিছু ঘটান যার জন্য আমাদেরকে যেতেই হয়। এই যে আজকে ডকুমেন্টসটা দেওয়ার কাজটা ছিল, সেটার জন্যই তো আসা হলো। আসলে কি বিয়ের পর থেকেই আমার খুব একটা ঘন ঘন বাপের বাড়িতে আসা হয় না। খুব একটা দূরত্ব নয় যদিও বাপের বাড়ি শ্বশুর বাড়ির, মাত্র 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটই দূরত্বের, কিন্তু তাও আমার খুব একটা আসা হয় না। এই যে আসলাম, এমনিও হয়তো কোনো কাজ ছাড়া আসতে পারতাম, তাতেও হয়তো আমাকে কেউ কিছু বলতো না, কিন্তু এই যে 2 দিন আগেই গেছি আবার যাব, এই যে যাওয়া আর না যাওয়ার মধ্যের চিন্তা ভাবনার টানাপোড়েনটা এটাই মনে করিয়ে দেয় যে আমি একজন বিবাহিত নারী। শ্রী রাধে।